নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ পাঠ করে শোনাতে চলেছি প্রখ্যাত সাহিত্যিক নরেন্দ্রনাথ মিত্র রচিত গল্প কাঠগোলাপ। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। প্রখ্যাত সাহিত্যিক নরেন্দ্রনাথ মিত্র রচিত গল্প কাঠগোলাপ। সাদা কাপড়ের চারধারে সরু পেন্সিলের নকশা কেটে সেই পেন্সিলের দাগ সবুজ সুতোয় ঢেকে দিচ্ছিল অনিমা। ছেলে মেয়ে দুটি পাশের ভাড়াটের ছেলেপুলের সঙ্গে খেলতে বেরিয়েছে গলিতে। নির্জন ঘর, ঠিক নির্জন নয়, আরও একজন আছে, কিন্তু সে না থাকারই মতো। জানলার ধারে তক্তপোষ পেতে শিওরের বালিশে কনুই ডুবিয়ে হাতের তেলোয় মাথা রেখে খবরের কাগজে সারাটা দিন ঢেকে রেখেছে মুখ সে ব্যক্তি। দাঁতের আগায় সুতো কেটে অপাঙ্গে সেদিকে একবার তাকিয়ে দেখল অনিমা। আজ দিনভরেই কি কাগজ পড়বে নীরদ? হকার ভরে দিয়ে গেছে কাগজ। নীরদ সকালে পড়েছে, ঘুমের আগে দুপুরে দেখেছে, বিকেলেও কি পোড়াচ্ছাইয়ের কাগজ শেষ হলো না? এমব্রয়ডারিটি হাতে করে অনিমা এলো স্বামীর কাছে। একবার ভাবল কাগজটা হাত থেকে ছিনিয়ে নেবে, কিন্তু সাহস পেল না। মেজাজটা কেমন আছে কে জানে। অনিমা একটুকাল চুপ করে থেকে তারপর বলল, কাগজ এখনো ফেলো বলছি, না হলে হাতে সূচ বিধিয়ে দেবো আঙুলে। কাগজ এবার সরিয়ে রাখল নীরদ। তারপর স্ত্রীর মুখের দিকে চেয়ে বলল, হ্যাঁ তাই এখন বাকি। তারপর হচ্ছে কি ওটা? কোনটা? হাসিতে মুখ উজ্জ্বল হয়ে উঠল অনিমার। এই এমব্রয়ডারি কথা বলছ? বলো দেখি কি তুলেছি। লতা পাতা ফুলের নকশাওয়ালা কাপড়টা স্বামীর মুখের কাছে আরো একটু এগিয়ে দিল অনিমা। দেখো দেখি চিনতে পারো নাকি, বলতে পারো নাকি ফুলের নাম? না। পারবে না, আমি আগেই জানতাম। একে বলে কাঠগোলাপ। দেখেছ কোনোদিন? না। অনিমা একটু হাসল। আমিও দেখিনি, শুনে শুনে আন্দাজে আন্দাজেই তুলেছি। বেশ মানাবে টেবিল ক্লথের বর্ডারে, তাই না? নীরদ বলল, নতুন করে আবার এমব্রয়ডারির শখ শুরু হলো বুঝি? অনিমা বলল, হবে না। ও বাসার মায়ার কি ধারণা জানো? গেও মেয়ে বলে আমরা যেন আর কিচ্ছু জানি না। গান নয়, বাজনা নয়, কোনো রকমের হাতের কাজ নয়, কেবল জানি রাঁধতে আর খেতে। সেলাইয়ের কাজের দেখলুম তো নমুনা। এখনো 2 বছর আমার কাছে বসে বসে ওরা কাজ শিখতে পারে। নীরদ একটু হাসল। তা তো পারেই। তা তো পারেই মানে? ওরা ভাবে আমি এই নতুন এসেছি কলকাতায়, ওদের চেয়ে ঢের বেশি এসেছি। তা ওরা জানে। কবছর আগেও তো শ্যামবাজারে মামা বাড়িতে বছর বছর আসতাম। কলকাতা দেখিনি এমন কিছু নেই, যাইনি এমন কোনো জায়গাও নেই। তাছাড়া গায়ে থাকলেই বা, এদের এই নদিয়া 24 পরগনারও গ্রাম, আর আমাদের ফরিদপুর বরিশালেরও গ্রাম। তাই নাকি? তাছাড়া কি, স্কুলে, পোস্ট অফিসে, হাট বাজারে ওদিককার গ্রাম এদিকে শহরের সমান জানো। জিজ্ঞেস করে করে এদিকের হাড়ের খবর সব বের করে নিয়েছে। আজই না হয় পাকিস্তান, আজই না হয় কপাল পুড়েছে পোড়া দেশে। হঠাৎ কান খাড়া করে কি যেন শুনল অনিমা। ওমা, জল এসেছে তো কলে, যাই পেতে দিয়ে সেই বালতিটা, এক্ষুনি তো আবার কাড়াকাড়ি মারামারি শুরু হয়ে যাবে। এমব্রয়ডারি কাজ ফেলে অনিমা তাড়াতাড়ি বালতি নিয়ে ছুটল। মাথার আঁচল খসে পড়ল, দুলে উঠল কানের ঝুমকো দুটো। নীরদ তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো স্ত্রীর ব্যস্ততা।
যেন নতুন জোয়ার এসেছে অনিমার সর্বাঙ্গে, যেন তার 7-8 বছর বয়স কমে গিয়ে দাঁড়িয়েছে 16-17। পাড়ার অনেক ষোড়শী সপ্তদশী স্কুল কলেজের ছাত্রীর সঙ্গে ইতিমধ্যেই অনিমার ভাব হয়েছে। চালচলনে, আচার আচরণে, বেশে ভূষায় অনিমাও যেন তাদেরই একজন। তার ভাবভঙ্গি রকম সকম দেখে মনে হয় যেন কেরানির ঘরের ঘরণী নয়, রাজধানীর রানী, সে সম্রাজ্ঞী। তার রাজধানীই তো বটে। অনেক খুঁজে খুঁজে শেষ পর্যন্ত এই শহরতলিতে এসে ঘর মিলেছে একখানা, একতলা স্যাঁতস্যাঁতে ঘর, চুনবালি ঝরা কতকালের পুরনো দেওয়াল। জোরে বৃষ্টি নামলে ছাদ চুয়ে জল পড়ে জায়গায় জায়গায়, ঘটি বাটি পেতে রাখতে হয় ধরবার জন্য। জানলা দুটি আছে বটে, কিন্তু খুলবার সঙ্গে সঙ্গে কাঁচা নর্দমার গন্ধও আছে। বাথরুমটা প্রায় ব্যবহারের অযোগ্য। কল চৌবাচ্চা নিয়ে 3 ঘর ভাড়াটে আর ওপরের বাড়িওয়ালার সঙ্গে মারামারি কারাকারি। নোংরা ভরা উঠোন, মশা আর দুর্গন্ধ ভরা ঘর। গন্ধে গানে এই তো কলকাতা। তবু তো রাজধানী, তবু তো শহরে এসেছে অনিমা। তার মুখে শহর ছাড়া আর কোনো কথাই নেই, তার চোখে শহর ছাড়া দেখবারও নেই কোনো বস্তু। অনিমা প্রায়ই বলে, সাপে বড় হলো, ভাগ্যিস পাকিস্তানের হাঙ্গামাটা হলো দেশে, হিরিক লাগলো গ্রাম ছাড়বার। নইলে কি আনতে, নইলে কি আসতে পারতুম কলকাতায়, এমন স্থায়ীভাবে বাসা বেঁধে বাস করতে পারতুম। সারাটা জীবন তো গাঁয়েই ফেলে রাখতে। 8 বছর ধরেই তো দেখছি, কদিন এনেছ কলকাতায়? সে কথা ঠিক। স্থায়ীভাবে এর আগে এখনো বাসা বাঁধতে পারেনি নীরদ। কেবল আয়ে কুলোয়নি বলে নয়, মনও স্থির হয়নি বলে। মন কেবল শহর থেকে গ্রামে, গ্রাম থেকে শহরে ঘুরে বেরিয়েছে। কোথাও যে ডেরা বাঁধবে ঠিক করে উঠতে পারেনি। ফলে আধা আধি শহরে রয়েছে আর আধা আধি গ্রামে। বছর 10 ধরে শহরেই আছে অবশ্য নীরদ। পড়াশুনো করেছে, চাকরি বাকরি করেছে, তবু সে নাগরিক নয়, মনে মনে গ্রামিক। এখনো সেই নদী, নালা, খাল, বিল, মাঠ, জঙ্গল, বেতের ঝোপ, বাঁশের ঝাড় তার নারীর সঙ্গে জড়িয়ে আছে, রক্তের সঙ্গে মিশে গেছে, মিলেছে স্মৃতিতে আর স্বপ্নে। কিন্তু বাস্তবে মেলেনি। ছুটি ছাটায় 2-1 সপ্তাহ, 2-1 মাস গ্রামে থেকেই অতিষ্ঠ হয়ে উঠেছে নীরদ। পালাই পালাই করেছে তার মন, পালিয়েও এসেছে। কিন্তু শহরে আসবার সঙ্গে সঙ্গে আবার সেই বাঁশঝাড়, গাছের ছায়া মনকে ঢেকে ফেলেছে, ছেয়ে ফেলেছে। শহরে যে সে কিছু করে উঠতে পারল না, বোধহয় এই জন্যই। এত বড় রাজধানী, সারা দেশের সভ্যতা সংস্কৃতি কেন্দ্র, তার কাছে গাঁয়ের বাজার ছাড়া আর বেশি কিছু নয়। এখানে লোক আসে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য করে, তারপর খেয়া পার হয়ে ফের ফিরে যায় গ্রামে। থাকবার, ঘুমাবার, ঘর গৃহস্থালী, চাষবাসের জায়গা তো সেখানেই। এত বড় কলকাতা নীরদের মনে সেই হাটুরে গঞ্জের চেয়ে বেশি জায়গা জুটতে পারেনি। তবু শেষ পর্যন্ত সেই আসতেই হয়েছে, বাসা বাঁধতে হয়েছে শহরে। কেবল পাকিস্তানের গোলমালে বলে নয়, মেস হোটেলে খেয়ে খেয়ে কতদিন আর চলে। আপোষ করতেই হয় বস্তু জগতের সঙ্গে। কেবল নিজেকে নিয়ে থাকলে তো চলে না, কেবল নিজের খেয়াল খুশি মতো চললেও তো চলে না। সমাজ সংসারে আর কাউকে না দেখলেও দেখতে হয় নিজের স্ত্রী পুত্রকে, তাদের ভবিষ্যৎ, দেশের সমাজের প্রত্যক্ষ প্রতিনিধি। বাড়ির অবস্থা দেখে অনিমা প্রথমে ভ্রু কুঁচকেছিল। কোথায় এনে তুললে? এই নাকি কলকাতা? নীরদ জবাব দিয়েছিল, হুজুকে হিরিকে যারা দেশ ঘর ছেড়ে এসেছে তাদের কলকাতা এইখানেই, এইরকম। এইরকম না ছাই, আসলে মোটেই যোগের লোক নও তুমি, নাকি ইচ্ছে করে এখানে তুলেছ? কলকাতায় আসতে চেয়েছি বলে শোধ তুলছ? কিন্তু দুদিনেই ভুল ভেঙেছে অনিমার।
চোখ কান তার খোলা। দেশের অবস্থা 2-1 দিনেই বুঝে ফেলেছে সে। বাড়ি পাওয়া যায় না কলকাতায়। নিজেদের আর আশেপাশের চারিদিকের গ্রাম থেকে যারা উঠে এসেছে তাদের অনেকেই কাছাকাছি আছে। ছড়িয়ে রয়েছে এসব বেলেঘাটা, নারকেলডাঙ্গা, চড়কডাঙ্গা অঞ্চল নিয়ে। বাসে যেতে যেতে আলাপ হয়েছে অনিমার তাদের গাঁয়ের ঘোষেদের বড় বউ মল্লিকার সঙ্গে। মল্লিকা বলেছিল, তুমি তো অনেক ভালো আছো। আমরা কোথায় আছি জানো? মিয়া বাগানের এক বস্তির মধ্যে। আলো নেই, জল নেই বাড়িতে। রাস্তার টিউবওয়েল থেকে জল আনিয়ে নিতে হয়। বারুজ্যেদের ছোট মেয়ে তিলোত্তমার সঙ্গে খুব ভাব অনিমার। এখন সে বাসুখালীর মুখুজ্জে বাড়ির বউ। দেশে জমি জায়গা বিষয় আশয় ভালো অবস্থা মুখুজ্জেদের। কলকাতায় তিলোত্তমার বড় ভালো চাকরি করে ব্যাংকে। ঠিকানা পেয়ে বরের সঙ্গে একদিন বেড়াতে এসেছিল তিলোত্তমা। ঘুরে ঘুরে দেখল সব ঘরদোর। তারপর বলল, যাই বলিস, তবু তোকে দেখে হিংসে হয় অনু। আমরা যেখানে আছি তার তুলনায় তো স্বর্গ। কোঠা বাড়ি নয়, আপাতত টিনের ঘরেই এসে উঠতে হয়েছে। ভিতটা কেবল বাঁধানো। আলো নেই, বাতাস নেই, গলি ঘিঞ্জির মধ্যে অন্ধকূপ। তুই তো স্বর্গে আছিস ভাই। স্বর্গে না থাকলেও ঝেড়ে পুছে সাজিয়ে গুছিয়ে ঘরদোরকে স্বর্গপ্রায় বানিয়ে ফেলল অনিমা। কিন্তু ঘরের মধ্যে নিজেকে আবদ্ধ রাখল না। ঘুরে ঘুরে দিন কয়েকের মধ্যেই পাড়াপড়শিদের সঙ্গে আলাপ পরিচয় করে ফেলল। কয়েকজনের সঙ্গে তো রীতিমতো বন্ধুত্ব। 3 ঘর ভাড়াটের সঙ্গেই শুধু নয়, এপাশে ওপাশে আরও 2টি সরু গলির খান কয়েক বাড়ির মেয়েদের সঙ্গেও আলাপ পরিচয় হলো অনিমার। গায়ের মেয়ে হলেও লজ্জা সংকোচের আধিক্যে আড়ষ্ট ভাব তার ছিল না। তাছাড়া পাছে গায়ের কোনো মেয়ে বলে অপবাদ রটে, সেই আশঙ্কায় অনিমা কেবল ঘরের কোণেই আবদ্ধ হয়ে রইল না, বাইরেও বেরুতে লাগলো। কখনো বা নিজের ছেলে মেয়েদের সঙ্গে, কখনো বা অল্প বয়সী সখী সঙ্গিনীদের হাত ধরে। তারপর ক্রমে ক্রমে অনিমাদের ঘর আর দাওয়ায়ও লোকজন আসতে শুরু করল। এ বাড়ির বউ, ও বাড়ির মেয়ে, সে বাড়ির মাসিমা। অনিমা আসন পেতে দেয়, পিঁড়ি পেতে দেয়, 2-1 জনের বেশি হলে মাদুর বিছিয়ে দেয়, এগিয়ে দেয় পান সুপারি, খয়ের জর্দা ভরা পিতলের বাটি। শুধু মেয়েরাই যে আসে তা নয়, পাড়ার 2-1 জন কলেজে পড়া যুবকদেরও আসতে দেখা যায়। 3 ঘর ভাড়াটের মধ্যে গুটি চারেক দেবর জুটেছে অনিমার। তারা জুটিয়েছে আবার আরও 2-3 জনকে। অবসর মতো তারা 2-1 জন প্রায়ই জলচৌকি অথবা মাদুর পেতে এসে বসে অনিমার ঘরে। গল্প চলে, আলাপ চলে, চলে পাকিস্তান আর ভারতের তুলনামূলক আলোচনা। মাস কয়েকের মধ্যে অসাধারণ খ্যাতির অধিকারিণী হয়েছে অনিমা। এমন আলাপি বউ পাড়ায় আর নেই। অনিমার গানের গলা বেশ মিষ্টি, অনিমার চায়ের হাত মধুরতর, ইত্যাদি ইত্যাদি। সাজসজ্জার শখটাও বেশ বেড়েছে একটু অনিমার। কখন কোন বাড়ির কোন ঠাকুরপো এসে পড়ে, কখন কোন ঠাকুরজি ডাকতে আসে আর আনারসি নকশার সোয়েটারটার ঘরগুলি দেখিয়ে নিতে। সেই জন্য বিকেল হলেই বেশ একটু সেজে গুজে ছিমছাম ফিটফাট হয়ে থাকতে চেষ্টা করে অনিমা। দেওয়ালে টাঙানো আয়নার সামনে দাঁড়িয়ে কোনদিন খোপা বাঁধে, কোনোদিন বা বিনুনি করে, পাউডারের পাপ বুলোয় মুখে। এমনই একদিন প্রসাধন করছে অনিমা। হঠাৎ পাশের বাড়ির 21-22 বছরের একটি ছেলে বৌদি বলে এসে হুড়মুড় করে ঘরে ঢুকল। ঢুকেই অপ্রস্তুত হয়ে তাড়াতাড়ি করে চলে গেল বাইরে। কেবল অনিমাই যে একটু অগোছালোভাবে ছিল তা তো নয়, ঘরের মধ্যে নীরদও ছিল, জানলার পাশে বই হাতে। কিন্তু এই আকস্মিক আবির্ভাব আর তিরোভাবের পর হাতের বই বন্ধ হলো নীরদের। অনিমার পাউডারের ছোপ লাগা মুখের দিকে তাকিয়ে বলল, ছেলেটি কে? অনিমা অবাক হয়ে বলল, ও মা, ওকে চেনো না? আমাদের বাড়িওয়ালার ছোট ছেলে। এতদিন ধরে আছো বাড়িতে আর বাড়িওয়ালার ছেলেকেই চেনো না? কি করে চিনবে? মানুষ তো আর দেখো না, মানুষের মুখের দিকে তো আর তাকাওই না ভালো করে। নিজের ভাবের রাজ্যেই আছো।
নোবেল নাটকের মানুষগুলি চোখের সম্মুখে দিয়ে নড়াচড়া করে, আসল মানুষের দিকে চোখ মেলে তাকাবার ফুরসত কই তোমার? নীরদ বলল, চোখ মেলে আসল মানুষ দেখবার জন্য তোমাকেই তো রেখেছি। ছেলেটি এসেছিল কেন? আর এসেছিল তো ওভাবে পালিয়েই বা গেল কেন? পালিয়ে গেল? এবার যেন একটু আরক্ত হয়ে উঠল অনিমার মুখ। বলল, পালিয়ে গেল তোমার ভয়ে। তুমি তো আর মানুষজন দু চোখ পেতে দেখতে পারো না। তাছাড়া মানুষ ঠাকুরপোই সবচেয়ে বেশি ভয় করে তোমাকে। কেন? কেন বলবো? ভয়ে বলবো কি নির্ভয়ে বলবো? নীরদ বিরস মুখে বলল, বলো তোমার যেভাবে খুশি। তাহলে কথা দিচ্ছ রাগ করবে না? আমার কাছে একখানা শাড়ির দাম পাবে মানুষ ঠাকুরপো। শাড়ি? হ্যাঁ গো, গয়নাগাটি কিছু নয়, সামান্য একখানা শাড়ি। কোনো একটা জিনিসের নাম শুনলে তুমি এমন আকাশ থেকে পড়ো যে কিচ্ছু তোমার কাছে বলতে ইচ্ছে করে না। ওই ভয়ে তো বলি না কোনো কথা। শাড়িখানা কিন্তু খুব ভালো, যেমন পাড় তেমনি কচি কলা পাতার রং। মাত্র 21 টাকায় পেয়েছে। বাইরে থেকে কিনতে হলে 25 টাকার একটি পয়সাও কম পেতে না। কেবল আমি নই, ও ঘরে ললিতাও কিনেছে। সবাই বললে দুজনের মধ্যে রঙের সঙ্গে আমাকেই বেশি ম্যাচ করেছে, দেখবে। বাক্স খুলে শাড়িখানা বের করলো অনিমা, তুলে ধরল নীরদের মুখের সামনে। রংটা খুব চমৎকার না? অনিমার চোখ মুখ উৎসাহে এত উজ্জ্বল দেখালো যে নীরদকে ঘাড় নেড়ে স্বীকার করতেই হলো রঙের মনোহারিতা। অনিমা বলল, টাকাটা কিন্তু ওকে কালকের মধ্যে দিয়ে দিতে হবে। ভারী তাগিদ দিচ্ছে। আসলে মানুষ ঠাকুরপো যে তাগিদ দিচ্ছে তা তো নয়, যে লোকটির কাছ থেকে কিনে এনেছে সেই তাগিদে তাগিদে ওকে অস্থির করে তুলছে। এবার চটে উঠল নীরদ। মাসের শেষে অত দামি শাড়ি তুমি কিনলে কেন? আর কালকের মধ্যে কোথায় পাবো আমি 21 টাকা? দরকার নেই শাড়িতে, ওটা তুমি ফিরিয়ে দিয়ে এসো ওকে। অনিমা নিচু গলায় বলল, ছি ছি, আস্তে আস্তে, ও হয়তো কাছাকাছি দাঁড়িয়ে আছে কোথাও। ফিরিয়ে দিলে মান থাকে নাকি? তাছাড়া ফিরিয়ে দিলে পরবো কি? গন্ডায় গন্ডায় শাড়ি আছে যেন আমার বাক্সে, না? নীরদ বলল, বেশ তো, শাড়ি কিনবার ইচ্ছে হয়েছিল আমাকে বললেই তো পারতে। সুযোগ সুবিধা মতো আমি দেখে শুনে কিনে দিতাম শাড়ি। গরজ দেখে নিশ্চয়ই ও তোমাকে ঠকিয়ে গেছে। অনিমা বলল, ঠকিয়েছে না আরো কিছু? তোমার তো কেবল সন্দেহ। এই বুঝি ঠকলুম, এই বুঝি কেউ ঠকিয়ে নিয়ে গেল। ঠকিয়েছে তো বেশ করেছে। বাড়ি বয়ে হাতের কাছে এনে দিয়েছে জিনিস, নিজে দেখে শুনে হাতে করে কিনতে পেরেছি। 2-1 টাকা যদি ঠকেও থাকি আমার দুঃখ নেই। নিজের হাতে জিনিসপত্র কিনতে যে কি আনন্দ, তা তো তুমি আর জানো না। এতক্ষণ রাগ রাগ ভাবছিল অনিমার, এবার হাসি ফুটে উঠল তার ঠোঁটে। নিজের হাতে জিনিস কেনবার আনন্দ। কিন্তু নীরদের মুখে যা ফুটল তা ঠিক আনন্দ নয়, কারণ মাসের শেষে মাথা কুটলেও 21 টাকা মিলবে না কোথাও। বিপদ আপদ বলতে যে শখানেক টাকা আছে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে, তার থেকে তুলে দিতে হবে অনিমার শাড়ির দাম। তাই তীক্ষ্ণ দৃষ্টিতে স্ত্রীর দিকে একটু তাকিয়ে নীরদ জবাব দিল, তা তো ঠিকই, নিজের হাতে খরচ করবার আনন্দই কেবল বুঝে গেলে। নিজের হাতে রোজগার করবার কষ্ট তো আর পেতে হলো না। অনিমা মুখ বাঁকিয়ে বলল, কোনো একটা জিনিসপত্র কিনতে গেলে তোমার ওই কথা, কেবল কষ্ট আর কষ্ট। কিসে কষ্ট শুনি? অফিসে পাকার নিচে বসে কাজ করো আর সপ্তাহে একবার করে রেশন নিয়ে আসো ঘরে। তাও তো একে দিয়ে ওকে দিয়ে আমি প্রায়ই মাঝে মাঝে আনাই। আর আমার বুঝি কোনো কষ্ট নেই? ঝিকে ঝি, ঠাকুরকে ঠাকুর, ছেলে মেয়েদের পড়াটা পর্যন্ত আমাকে বলে দিতে হয়। রাঁধা বাড়া, ঝাড়া পোছা, সংসারের কোন কাজটাই আমার না থাকলে চলে শুনি? ফিরিস্তি নিয়ে দেখো, তোমার কাজের চেয়ে দ্বিগুণ চতুর্গুণ আমার কাজ। তোমার মাইনে যদি 100 হয় তো আমার মাইনে কম করে হওয়া উচিত 250। তা জানো? তাই নাকি?
নীরদ এবার না হেসে পারল না। এই মাস কয়েক শহরবাসের ফলেই অনেক বড় বড় কথা শিখে ফেলেছে অনিমা। মেয়েদের দাবি, মেয়েদের অধিকার, মেয়েদের মর্যাদা। কিন্তু যে 250 টাকার উপযুক্ত কাজ অনিমা করে, সে টাকা তো সরকারি মুদ্রায় চোখে দেখবার নয়। নীরদের সোয়াশোর সঙ্গে যুক্ত হয়ে সে টাকা তো আর সংসারের আয় বাড়ায় না, স্বাচ্ছন্দ্যও বাড়ায় না। নিজের হাতে জিনিস কিনবার আনন্দ নীরদের সোয়াশোর মধ্যেই মিটাতে হয় অনিমাকে। বাজার, রেশন, ঘর ভাড়া, ছেলে মেয়ে স্কুলের মাইনে মিটাতে হয় ওই টাকা থেকেই। তারপর ফেরিওয়ালার কাছ থেকে কোনো কোনো মাসে বা 1 গজ ব্লাউজের কাপড়, কোনো মাসে এনামেলের ছোট ডেকচি, ফলওয়ালার কাছ থেকে আটাটা, কলাটা, খাবারওয়ালার কাছ থেকে চানাচুর, চিনেবাদাম কিনে যে ক্রয় সুখ উপভোগ করে অনিমা, তা নীরদ বাসা করবার সঙ্গে সঙ্গেই লক্ষ্য করেছে। তেমন কোনো আপত্তি করেনি। কিন্তু না জানিয়ে তাকে এরকম একটা দামি শাড়ি কিনে ফেলা স্ত্রীর ভারী দুঃসাহস আর অনধিকার চর্চা বলে মনে হলো নীরদের কাছে। এই নিয়ে চলল কিছুক্ষণ তর্ক বিতর্ক। এই নিয়ে উঠল অনিমার আরও অনেক বেহিসেবি খরচের কথা, আরও নানা রকম অবুঝ অপরিণামদর্শিতার কথা। নীরদ বলল, তাছাড়া বাইরের লোক ডেকে ডেকে অত চা পান বিলোবাড়ি বা দরকার কি বলতো? অনিমা বিজ্ঞের মতো হাসল। কি দরকার তা তুমি বুঝবে না। শহরে এলে এসব করতে হয়, না হলে লোকে নিন্দে করে। শত হলেও ওইটুকু লোকলৌকিকতা, সমাজ সামাজিকতা না করলে কি ভদ্রতা থাকে নাকি? শহরে এলে এইসব দরকার হয়। শহরে আসবার ফলে আরও অনেক কিছু দরকার হয়েছে অনিমার। পাড়ার কোনো না কোনো মেয়েকে নিয়ে বিনা প্রয়োজনে শ্যামবাজার, বাগবাজারের ট্রামে, বাসে করে আত্মীয় বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে খোঁজ খবর নিয়ে এসেছে। ন্যায়রত্ন লেনে থাকে তার পিস্তুত বোন চারু, দেখা করা চাই তার সঙ্গে। কাঁটাপুকুর লেনে থাকে ছেলেবেলার সাথী মল্লিকা, তাকে একবার না দেখে এলে মনটা কেমন কেমন করে। দুপুরে কোনো কোনো দিন না ঘুমিয়ে ঘরে তালা চাবি দিয়ে শহর সফরে বেরোয় অনিমা। ছেলে মেয়ে দুটিকে কোনো কোনো দিন সঙ্গে নেয়, কোনো দিন বা বাড়িওয়ালা স্ত্রী সুবাসিনী মাসিমার জিম্মায় রেখে যায়। ফেরার পথে 2-4 আনার সওদা করেই ফেরে। টের পেয়ে নীরদ এক একদিন ধমক দেয়, 2 হাতে এত বাজার খরচ করলে কিন্তু আমি চালাতে পারবো না আর। বাজে খরচ কোথায় দেখলে? বাজে খরচ ছাড়া কি? ট্রামে বাসে মিছিমিছি কেন অতগুলো করে পয়সা? অনিমা জবাব দেয়, ও ট্রাম বাসের কথা বলছো? মাঝে মাঝে ট্রাম বাসে না উঠলে শহরে আছি বলে মনেই তো হয় না। আর কি চমৎকারই যে লাগে দোতলা বাসের সামনের সিটগুলোতে গিয়ে বসলে। আমি আর কুন্তলাটা তো দোতলা বাস পেলে আর কোনো একতলা বাসে উঠি না, বেশ লাগে চলন্ত বাসের চূড়ায় বসে দুদিকে দোকানপাট, মানুষজন দেখতে। নীরদ বলে, ও তাই নাকি? হ্যাঁ, ফুটপাত দিয়ে তখন যারা হাঁটে ভারী অসহায় দেখায় তাদের, তাই না? যাই বলো, নিজেরা যে গরিব তার মনে থাকে না যখন দোতলা বাসে উঠি। অবশ্য ট্রামের ফার্স্ট ক্লাসগুলিও ভালো, ফ্যানের নিচে বসে যেতে বেশ লাগে। সবচেয়ে মজা লাগে যখন লেডিস সিটগুলি ছেড়ে ভারিকি ভারিকি সব পুরুষেরা উঠে দাঁড়ায়, তখন দয়া হয় তাদের জন্য। বুড়ো বুড়ো লোক দেখলে পাশে বসতেও দিই, তাই দেখে অল্প বয়সী ছেলে ছোকরারা কিরকম কাতর মুখে দাঁড়িয়ে থাকে, মায়াও হয় মজাও লাগে। আমি তার জন্য যাই মাঝে মাঝে। শহরের এই ছোটখাটো সুখ সুবিধার জন্য স্ত্রীর এই কাঙালপনা, হ্যাংলাপনা দেখে কেমন যেন লজ্জা হয় নীরদের। কিন্তু কিছু বলতেও বাধে। বড় বড় সুখ স্বাচ্ছন্দ্যের হদিশ তো নীরদকে দিতে পারেনি। স্ত্রীকে ছোট বলার অধিকার কই তার? নীরদ মনে মনে প্রবোধ দেয় নিজেকে। বছরের পর বছর গ্রামে কাটিয়ে হঠাৎ শহরে এলে এরকমই হয় বোধহয় মানুষের, বিশেষ করে মেয়ে মানুষের। বয়স যতই হোক, ভেতরে ভেতরে ওদের একটা দিক বড় অপরিণত, বড় ছেলে মানুষের মতো থেকে যায়। নারী প্রকৃতির সঙ্গে প্রাকৃতজনের রুচি বুদ্ধির যেমন মিল, তেমন মিল যেন আর কারো সঙ্গে নেই।
শহরে এসেছে এ কথাটি কোনো মুহূর্তেই যেন অনিমা ভুলতে পারে না, ভুলতে চায়ও না। বাস নামের পর সিনেমা। মাসে গোটা 3 সিনেমা না দেখলে যেন পেটের ভাত হজম হয় না অনিমার। একটি নিরোধকে বলে কয়ে তার সঙ্গে গিয়ে আর 2টো দেখে লুকিয়ে ম্যাটিনি শোতে, পাড়ার অন্য 2-1টি মেয়ের সঙ্গে দল বেঁধে। তবু টের পায় নিরোধ। অনিমার মুখ দেখলেই, চোখ দেখলেই বোঝা যায় যে সিনেমা দেখে এসেছে। দিন কয়েক ধরে নতুন গানের গুনগুনানি শোনা যায় ঘরের মধ্যে, বাথরুমে। প্রতিবেশিনীদের সঙ্গে আলোচনা সমালোচনা চলে গল্পের, অভিনয়ের। নিরোধ কিছু বলবার আগে সাদর অনুরোধ জানায়, সত্যি ভারী চমৎকার হয়েছে বইটা, যাও দেখে এসো, অবশ্য দেখো কিন্তু। সিনেমার সব ছবি চমৎকার, আর শহরের সবকিছুই ছবির মতো সুন্দর। নিরোধ আরও একবার ওয়ার্নিং দেয়, এমন করলে কিন্তু সত্যি চালানো শক্ত হবে অনিমা, কিছুতেই থাকা যাবে না এখানে। সিনেমার টিকিট যদি অত ঘন ঘন কেনো, আমি বাধ্য হব শিয়ালদায় গিয়ে ট্রেনের টিকিট কিনতে। অনিমা বলে, ইস, টিকিট কিনলেই গাড়িতে উঠে বসেছি আর কি, দরকার থাকে তুমি যাও, আমি আর যাচ্ছি না। নিরোধ বলে, কেন, যেতে ক্ষতি কি? জেঠিমা জ্যাঠামশাই তো আছেন বাড়িতে। তাঁরা থাকুন, কিন্তু আমি আর যাচ্ছি না। ভেবেছ ফের আমাদের ওই বাঁশবাগানে ঠেলে পাঠাতে পারবে না? আর আমরা যাচ্ছি না সেখানে, কিছুতেই না। টেবিল ঢাকনির চারদিকে লতাপাতা আর কাঠগোলাপের নকশা নিয়ে ফের এসে বসে অনিমা। একটা দিক কেবল হয়েছে, আর 3 দিন বাকি। নিরোধ বলল, টেবিল তো নেই ঘরে, টেবিল ঢাকনি দিয়ে করবে কি? অনিমা হাসে, ঘর ছাড়া আর বুঝি কোথাও টেবিল নেই শহরে? বলো তো, এই ঢাকনি দিয়ে কি হবে? কি হবে? আচ্ছা, ভয় বলবো কি নির্ভয়ে বলবো মহারাজ? নিরোধ বিরক্ত হয়ে বলে, আহ, সবসময় ঠাট্টাই আর কি ভালো লাগে না, কি বলবে বলে ফেলো। অনিমা বলল, এই টেবিল ঢাকনি কিন্তু মশাইয়ের ঘরের জন্যে নয়, বাইরে পাড়ার ছেলেদের সঞ্জীবনী সংঘের। মানুষ ঠাকুরপোরা আছে ওই ক্লাবে, তাদের বার্ষিক উৎসব হবে শিগগিরই, সেই সময় এটা প্রেজেন্ট করব। নিরোধ নিষ্প্রিয় সুরে বলল, বেশ তো। বেশ তো? এদিকে হিংসে বুক ফেটে যাচ্ছে না? ভয় নেই গো, তোমাকেও আরেকখানা দেব তৈরি করে, ততদিনে টেবিলেও আমাদের একটা আসবে, বলো। টেবিল পাতার মতো ঘরও হবে। আহ, থাক থাক, আমাকে দিয়ে আর লাভ নেই, তুমি ওইখানে আগে শেষ করো। পুরুষ মানুষ তো হিংসুকের সেরা। বউয়ের হাতের জিনিস বাইরের লোক ব্যবহার করুক, তা তোমরা আসলে সহ্য করতে পারো না, তাই না? থামো অনিমা, কি যাতা বলছো? অনিমা হাসল, যাতা নয় গো, যাতা নয়, আমরা ঠিক বুঝতে পারি, কিন্তু বউয়ের হাতের জিনিস ঘরে থাকলেও তোমাদের লাভ, আর বাইরে গেলেও তোমাদেরই লাভ, এটি বোঝো না কেন? জিনিস ভালো হলে বাইরের 5 জন যখন প্রশংসা করবে, তখন কি আর আমার প্রশংসা করবে না? বলবে অমুকের বউ, অমুক বাবুর বউ, কি বলো, তাই না? কিন্তু টেবিল ঢাকনি শেষ করতে দেরি হয়ে যায় অনিমার। ছোট মেয়ে পড়ল অসুখে, এক মুহূর্ত মার কাছ ছাড়া থাকতে চায় না মঞ্জু। আর কেবল কাছে থাকলেই হবে না, তাকে বুকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে হবে। কিন্তু জড়িয়ে কি থাকা যায়? মেয়ের গা যাচ্ছে আগুনে পুড়ে। পাশেই এক উকিল ভদ্রলোকের বাড়িতে ফোন আছে, ফোনটা ঘরের ভিতরে, দরকার হলে মেয়েরাও ব্যবহার করতে পারে। নিরোধ সেখান থেকে এক ডাক্তার বন্ধুকে ফোন করে দিল, অনেক দিনের পরিচিত বন্ধু। বিনা ভিজিটেই দেখতে চাইবে, হাফ ফিটা জোর করে গছিয়ে দিতে হবে। কিন্তু উকিল তো আর বন্ধু নন, নবপরিচিত প্রতিবেশী। তিনি ফোনের চার্জ নিলেন 6 আনা। অপ্রসন্ন মুখে নিরোধ ফিরে এলো ঘরে, ভাবল ফোনটা অফিস থেকে বিনা পয়সায় করলেই হতো।
দুপুরবেলা ডাক্তার এসে দেখে গিয়েছিল কিনা জানবার জন্য অফিস থেকে নিরোদ একবার ফোন করল। আর আশ্চর্য, একটু বাদে ফোন ধরল এসে অনিমা। উকিল ভদ্রলোকের স্ত্রী ভদ্রতা করেছেন হয়তো, ফোনে কথা বলবার জন্য ডেকে দিয়েছেন অনিমাকে, শিখিয়ে দিয়েছেন ফোনের ব্যবহার। ফোনে অনিমাই সুসংবাদটি দিল। হ্যাঁ, ডাক্তারবাবু এসে দেখে গেছেন, হুকু ভালো আছে, কোনো ভয় নেই। একটু যেন আড়ষ্ট, একটু যেন বাঁধো বাঁধো গলা অনিমার। বাসায় ফিরে মেয়ের জ্বর কম দেখে একটু স্বস্তি বোধ করল নিরোদ। ভাবল যাক, অল্পেতেই গেছে। হেসে স্ত্রীর দিকে তাকিয়ে বলল, ফোন এই প্রথম করলে বুঝি? আমার কথা সব বুঝতে পেরেছিলে? হ্যাঁ, আর আমার কথা? অত জোরে অত তাড়াতাড়ি বলছিলে কেন? একটু আস্তে আস্তে বলতে হয়, তাহলেই তো ভালো শোনা যায়। মেয়ের অসুখ দিন দুয়েকের মধ্যেই সারল, কিন্তু ফোন সম্বন্ধে নিরোদের এই উপদেশই হল কাল। উকিল শ্রীপদবাবু স্ত্রী সুভাষিনীর সঙ্গে অনিমার আগে থেকেই সামান্য আলাপ ছিল। ফোনের জন্য সেই আলাপকে আরও ঘনিষ্ঠ করে তুলল অনিমা। পাবলিসিটি কোম্পানির অফিস, গভীর মনোযোগে বিজ্ঞাপনের কপি তৈরি করছে নিরোদ। অপারেটর খবর দিল ফোনে কে ডাকছে নিরোদবাবুকে। ফোন ধরে নিরোদ বলল, হ্যাঁ, হ্যালো, কে? বলো তো কে? এবারও কি বোঝা যাচ্ছে না? খুব আস্তে আস্তে বলছি তো। নিরোদ বলল, হ্যাঁ বোঝা যাচ্ছে, কিন্তু হঠাৎ ফোন করলে যে? অসুখ বিসুখ করলো না কি কারো? মঞ্জু কেমন আছে? ভালো, খুব ভালো। বালাই, অসুখ বিসুখ করবে কেন? ফোনে বুঝি আর সুখের কথা বলা যায় না? তা যায়, কিন্তু 6 আনার পয়সা লাগলো তো। তোর 6 আনা, এমন 16 আনা সুখ পাচ্ছি, 6 আনা না হয় একদিন লাগলোই। এবার আমার কথা বেশ বোঝা যাচ্ছে না? তা যাচ্ছে। ফোন ছেড়ে দিল নিরোদ, কিন্তু অনিমাকে ফোন ছাড়ল না। 2-4 দিন বাদে বাদে সামান্য অছিলা অজুহাতে সে ফোনের পর ফোন করতে লাগলো। কেবল নিরোদকে নয়, পরিচিত আধা পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে আছে, উকিল, ডাক্তার, ব্যবসায়ী, অফিসের কেরানি, যাকে যেখানে ফোনে পাওয়া সম্ভব, ফোন গাইড থেকে খুঁজে খুঁজে তাকে 2-1 করে ফোন করতে লাগলো অনিমা। জরুরি দরকারি কোনো কাজে নয়, অমনি মিছিমিছি সাধারণ আলাপের জন্য। কিন্তু 6 আনা খরচ করা সাধারণ আলাপ ফোনের মধ্যে যে কি অসাধারণ হয়ে ওঠে তা কি সকলে জানে? বাসে ট্রামে যাতায়াতের নেশাটা কমে গেল অনিমার। সেই পয়সায় সে এখন ফোন করে। নগরের নতুন রহস্যের সন্ধান পেয়েছে সে। ঘরে বসে আলাপ করা যায় বাইরের সঙ্গে। শহরকে দেখবার দরকার হয় না। শহর এখন অনিমার কানের ভেতর দিয়ে মরমে, টালা থেকে টালিগঞ্জ, বেলেঘাটা থেকে ক্লাইভ স্ট্রিট, সব জায়গার সঙ্গে ঘরে বসে আলাপ করতে পারে অনিমা। দুঃসম্পর্কের দেবর, সইয়ের বড়রা ফোন ধরে অবাক হয়ে যায়। চিনতে একটু সময় লাগে, তারপর অতিমাত্রায় মুখর হয়ে ওঠেন তারা। অজানা কোন গৃহকোণ থেকে ফোন করছে আদৌ জানা কোনো বান্ধবী, কোনো আত্মীয়া। রোমাঞ্চের ছোঁয়াচ লাগে অফিসে। ফাইলপত্রে কাজকর্মে ঠাসা দুপুরের অফিস হঠাৎ যেন রাত্রির ফিসফিসে ভরে উঠেছে। অনিমা বলে, চিনতে পারছেন, বুঝতে পারছেন আমার কথা? জবাব আসে, অমন করে বলবেন না, বেশি বুঝতে ভয় হয়। ফোনে মুখ দিয়ে খিলখিল করে হেসে ওঠে অনিমা। রিসিভারের ভেতর দিয়ে আরও একজনের কানে সে হাসি মধু হয়ে গলে গলে পড়ে। উকিল শ্রীপদবাবু একদিন নিরোদকে ডেকে বললেন, ও মশাই শুনুন। কি? বলতে লজ্জাও করে, আবার না বলেও তো পারি নে। ভদ্রমহিলার কাছে তো আর রোজ রোজ চার্জটা চেয়ে নেওয়া যায় না। ফোন বাবদ আপনার কাছে আমার 5 টাকা পাওনা হয়েছে, আজ দেবেন? নিরোদ বিস্মিত হয়ে বললে, 5 টাকা?
আগে হ্যাঁ। শ্রীপদবাবু একটু হাসলেন। সারা কলকাতা ভরে আপনাদের যে এত বন্ধু বান্ধব, ঠাট্টাই আর কি লোক আছে তা তো জানতুম না। ভদ্রলোকের বাড়িতে ফোনে এত হাসি ঠাট্টা কিসের মশাই? টাকাটা কি এখনই দেবেন? হ্যাঁ, এই নিন। 5 টাকার একখানা নোট ব্যাগ থেকে বার করে দিল নীরদ। দিতে কষ্টই হলো। মাসের শেষ, মিছিমিছি কতগুলি টাকা অপব্যয় করলো অনিমা। আর কি সব বিস্ত্রী অপবাদ উঠছে তার নামে। ছি ছি ছি। বাসায় এসে স্ত্রীকে খুব করে ধমকালো নীরদ। খবরদার, ফের যদি ফোন করতে যাও শ্রীপদবাবুর বাড়িতে, তবে আমার সঙ্গে তোমার এই শেষ কথাবার্তা। কেন? কি হয়েছে? কি হয়েছে স্ত্রীকে সবিস্তারে জানালো নীরদ। অনিমা শুনে মন্তব্য করলে, ভদ্রলোক তো ভারী অভদ্র। ফোন যেন আর কারো বাড়িতে নেই, ফোন যেন আর কেউ রাখে না। দাঁড়াও, অবস্থাটা আমাদের আরেকটু ভালো হলেই আমরাও ফোন নেব। রেডিও নয়, ফ্যান নয়, সবচেয়ে আগে চাই ফোন, বুঝেছ? কথার ভঙ্গি দেখে রাগ করে থাকতে পারল না নীরদ। হেসে বললে, আচ্ছা আচ্ছা, অবস্থাটা তো ভালো হয়নি আগে। টিফিনের পর বেলা 1:45 সময় আবার ক্রিং ক্রিং করে উঠল নীরদের অফিসের ফোন। আর কাউকেই নয়, নীরদ বাবুকেই চাইছেন কোনো এক ভদ্রমহিলা। অপারেটর মুখ টিপে হাসলে। আবার ভদ্রমহিলা? নীরদ বিরক্ত অপ্রসন্ন মুখে গিয়ে ফোন ধরল। যা ভেবেছে তাই, অনিমা। স্থানকাল ভুলে নীরদ বললে, ফের ফের তুমি গেছো ওই বাড়িতে ফোন করতে? অনিমা মধুর জবাব দিল, গেছি তো কি হয়েছে, আগে শোনোই না আমার কথা। কি আবার শুনবো? তুমি জাতকুল কিচ্ছু রাখবে না? আরে আগে শুনেই নাও, মিছিমিছি রাগ করো কেন তো? সুভাষিনীদি কি বলেছেন জানো? আমি স্বচ্ছন্দে তাদের বাড়িতে এসে ফোন করতে পারি। বাড়ি তার নামে, উকিলবাবুর নামে নয়। আর ফের যদি উকিলবাবু সব বাজে কথা বলেন, আমরা যেন কেস করি উকিলবাবুর নামে, পিছনে লাগিয়ে দিই ব্যারিস্টার। আর 5 টাকা এক্ষুনি ফেরত দিতে চাইছেন সুভাষিনীদি। আমি অবশ্য নিলুম না, বললুম কি জানো, কেস চালাবার জন্য ও টাকা তোমার কাছে জমা থাক দিদি, আমি নিলে খরচ করে ফেলবো। কি বলো, ঠিক বলিনি? অনিমা একটু হেসে উঠল, তারপর আবার বলল, সুভাষিনীদি বলেছেন উকিলবাবু বাড়ি এলে স্বামীকে আচ্ছা করে বকে দেবেন। ফোন করলুম বলে তুমি কিন্তু আবার আমায় বকো না। তার চেয়ে একটু মিষ্টি কথা বলো না দেখি। তুমি তো জানো না, ফোনের ভিতর দিয়ে মিষ্টি কথা আরও কত মিষ্টি হয়ে আসে। তারপর মিষ্টি কথা শুনবার জন্য উৎকর্ণ হয়ে রইল অনিমা। কিন্তু তার বদলে কিরকম একটা গোলমাল শুনতে পেল। তর্ক বিতর্ক, রাগারাগি, চটাচটি, ঠিক যেন বোঝা গেল না। তারপর ঝনাৎ করে ফোন রেখে দেওয়ার শব্দ হলো। কানেকশন কেটে দিয়েছে। কথা বুঝতে পারার পরও, হ্যালো শুনছো, কি হলো তোমাদের বলে বার কয়েকবার ডাকলো অনিমা। কিন্তু ওপাশ থেকে আর সাড়া এলো না। ফের কানেকশন নিতে অনিমার ভয় হলো। কি জানি, নীরদ যদি পছন্দ না করে, সে যদি বকুনি দিয়ে ওঠে। কিন্তু বকুনিরই কপাল অনিমার। ঘণ্টাখানেক বাদেই নীরদ ফিরে এলো অফিস থেকে। অনিমা সেই টেবিল ক্লথ নিয়ে বসেছিল। 3 দিকের বর্ডারে পাতার মধ্যে কাঠগোলাপ তোলা হয়েছে, আর একটা দিক বাকি। এবার শেষ করে দিতে হবে। সঞ্জীবনী সংঘের বার্ষিক অধিবেশনের আর দেরি নেই, তাড়া দিচ্ছে সভ্যেরা। স্বামীকে দেখে অনিমা বললে, এই যে কি ভাগ্য, এত তাড়াতাড়ি এলে যে আজ? নীরদ নিরস গম্ভীর মুখে বললে, মানে? উদ্বিগ্ন শোনালো অনিমার গলা। কি যেন গোলমালের মতো শুনলাম তোমাদের অফিসে, হয়েছে কি? বেশি কিছু হয়নি, চাকরি গেছে। নীরদ শান্তভাবে হাসল। চাকরি গেছে মানে? বলছো কি তুমি? কি সর্বনেশে কথা! চাকরি গেছে
তার মানে কি? ওই একই কথা, চাকরি ছেড়ে দিয়ে এসেছি। ছেড়ে দিয়ে এসেছ? কেন? নীরদ নিষ্ঠুর স্বরে বললে, তোমার জন্য। অফিসের ম্যানেজার যেরকম অপমান করলেন, তাতে কোনো ভদ্রলোকের ছেলে আর ওখানে চাকরি করতে পারে না, স্ত্রী পুত্র নিয়ে না খেয়ে মরলেও না। কিন্তু কি হয়েছে? আমার এখনো গা কাঁপছে। বলতে বলতে গলা কাঁপল অনিমার, কিন্তু নীরদের কাঁপল না। কি হয়েছে সংক্ষেপে স্ত্রীর কাছে সব খুলে বলল। অনিমা যখন নীরদকে ফোন করেছিল, তখন ম্যানেজার এসে দাঁড়িয়েছিলেন তার পেছনে। অফিসের কাজে জরুরি একটা ফোনের দরকার ছিল তার। অপারেটরের কাছে লাইন চেয়ে পাননি, ছুটে এসেছেন ফোনের কাছে। কে আটকে রেখেছে ফোন? খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে নীরদের আলাপ শুনছিলেন তিনি। তারপর হঠাৎ কটুকণ্ঠে বলে উঠেছিলেন, মিস্টার মজুমদার, স্ত্রীর সঙ্গে রোজ রোজ রসালাপ করার জায়গা এটা নয়, তার জন্য আলাদা স্থান কাল আছে। সেই কথার উত্তর প্রত্যুত্তর দিতে দিতে নীরদকে শেষ জবাব দিতে হয়েছে চাকরি ছেড়ে। ম্যানেজার আর কেউ নন, অফিসের মালিকদেরই একজন। সব শুনে তবু অনিমা বলল, তবু এক কথায় চাকরি ছেড়ে দিয়ে রে তুমি? একবার ভাবলে না রাত পোহালে কি উপায় হবে আমাদের? যা দিনকাল আজকাল, কি উপায় হবে আমাদের বলো দেখি? এতক্ষণ শান্তভাবে নিষ্প্রিয় ভঙ্গিতে সব বর্ণনা করছিল নীরদ, যেন সত্যই কিচ্ছু হয়নি, যেন আর একজনের কাহিনীর বিবরণ দিচ্ছে সে। কিন্তু স্ত্রীর দুঃসহ খেদোক্তি তাকে আর শান্ত থাকতে দিল না। ছোট্ট জলচৌকির ওপরে এমব্রয়ডারির কাজটা পড়েছিল অনিমার। হঠাৎ তার ওপর চোখ পড়ল নীরদের। চোখ জ্বলে উঠল। উত্তেজিত স্বরে নীরদ বলল, উপায়? উপায় তোমার ওই কাঠ গোলাপেরা? অনিমা বলল, ছি, ওসব কি বলছো তুমি? ঠিকই বলছি বলে হঠাৎ জলচৌকির ওপর থেকে টেবিল ক্লথটা তুলে নিল নীরদ। তারপর হাতের মুঠোয় কুঁচকে জড়ো করে জানলা দিয়ে সেটাকে ছুঁড়ে ফেলে দিল বাইরে। জানলার নিচে কাঁচা নর্দমা, জিনিসটা তার মধ্যে গিয়ে পড়ল। স্বামীর দিকে তাকিয়ে থ হয়ে দাঁড়িয়ে রইল অনিমা। কিন্তু কতক্ষণ আর দাঁড়িয়ে থাকা যায়? বেকার স্বামী স্ত্রীকে কতক্ষণ আর দাঁড়িয়ে থাকতে দেয় সংসার? দিন 15 বাদে নীরদ একদিন বলল, নতুন কিছু শিখে জুটবে বলে তো মনে হয় না, চলো তোমাদের রেখে আসি, পরে সুবিধা মতো আবার আনবো। অনিমা ঘাড় নাড়ল, আমি যাব না। নীরদ বলল, তাহলে মরো না খেয়ে। ফোন গেছে, ট্রাম বাস গেছে, সিনেমা গেছে, পাড়াপড়শি ঠাকুরপো ঠাকুরজিদের চা জল খাবারের পর্বও শেষ হয়ে গেছে। সবাই বুঝে নিয়েছে ব্যাপারটা। দুজনের মধ্যে দিনের মধ্যে 2-3 বার করে যে ঝগড়া লাগছে, আজকাল তা ঠিক দাম্পত্য কলহ নয়, দুটি অর্ধভুক্ত বুভুক্ষ নরনারীর বিসম্বাদ, পরস্পরকে আক্রমণ প্রতি আক্রমণ। ব্যাপারটা বুঝতে কারো আর বাকি নেই। বুঝেছি নীরদের ছেলে নান্তু, বছর 6 বয়স নান্তু। সামনের কর্পোরেশন স্কুলে স্লেট পেন্সিল নিয়ে সকালে পড়তে যায়। আগে আগে পয়সা চেয়ে নিয়ে যেত নীরদের কাছ থেকে, বলতো, 2 পয়সা হবে না বাবা, 1 টাকা দাও। সেদিন তাকে 1 আনি দিতে যাচ্ছিল নীরদ। নান্তু ঘাড় নাড়ল, না বাবা, থাক। কেন থাকবে কেন রে? নান্তু কানের কাছে মুখ এগিয়ে আনলো নীরদের, ফিসফিস করে বলল, তোমার তো চাকরি নেই আজকাল, পয়সা দেবে কোত্থেকে? আমি কিন্তু আর কাউকে বলিনি বাবা, মা বলতে নিষেধ করে দিয়েছে। তুমি ভেবো না, আমি কাউকে বলবো না বাবা। ছেলের পিঠ চাপড়ে দিয়ে নীরদ বলল, তুমি খুব বুদ্ধিমান, তুমি খুব বাহাদুর ছেলে। এবার চলে যাও স্কুলে, 4টে পয়সা নিয়েই যাও, কিচ্ছু ভাবনা নেই, আমি বলবো না তোমার মাকে।
নান্তু খুশি হয়ে হাত পাতল। আচ্ছা, তবে দাও। প্রথম মাস গেল, কিন্তু দ্বিতীয় মাস আর যায় না। নীরদ অবশ্য পুরোপুরি বেকার নেই, একটি পার্ট টাইম চাকরি জুটিয়েছে। টাকা 60 দেবে, কিন্তু তাতে কি হবে এ বাজারে? দিন কয়েক ঘোরাঘুরির পর নীরদ আবার প্রস্তাব করল, কি কিছুদিনের জন্য ঘুরে এলেও তো পারতে। অনিমা ঘাড় নাড়ল। না, যাই তো অন্য সময়ই যাব, এই দশায় এই বেশে যাব না। কলকাতা ছাড়ব না আমি। নীরদ রাগে ঠোঁট কামড়াল। বড় বেয়ারা ঘাড় অনিমার, এক এক সময় মোটকে দিতে ইচ্ছে করে। কলকাতা ছাড়বে না অনিমা। বিলাস ব্যসন শখ আহ্লাদ সবই গেছে, তবু আছে শহর, তবু আছে কলকাতা। কলকাতা একাই তো সব। একদিন নীরদ কোত্থেকে ঘুরে এসে বলল, বেলেঘাটার বাজারে দেখলাম ভুবনচন্দ ফটিকচন্দ 2 ভাই, ওরা কুমড়োর ফালি কেটে নিয়ে বসেছে। আমাকে দেখে ভারী লজ্জিত হলো প্রথমে। এর আগে শিয়ালদায় মোড়ে একদিন দেখা হয়েছিল, বলেছিল ফলের ব্যবসা করে। ফল যে এখন এত বড় বড় ফল তা তো বুঝিনি তখন। প্রথমটায় হকচকিয়ে গেলেও ভুবনরা কিন্তু পরে বলল বেশ 2 পয়সা থাকে। দেশে থাকতে ভুবন আর ফটিক রেজিস্ট্রি অফিসের সামনে দলিল লেখার কাজ করত। অনিমা স্বামীর কথা শুনে চুপ করে রইল, কোনো কথা বলল না। নীরদ বলল, দেখব নাকি একবার চেষ্টা করে? ও কাজের মধ্যে তো কোনো জটিলতা নেই, বেশি মূলধনও তো লাগে না। অনিমা তীক্ষ্ণ দৃষ্টিতে আবার স্বামীর দিকে তাকালো, তারপর বলল, ভয় নেই, আমি এবার সত্যিই চলে যাব। বাজারে কুমড়োর ফলে নিয়ে বসতে পারো তুমি। 2 মাস বেকার থেকেই অতখানি মনের বল হয়েছে তোমার, আমাকে আর ঘাঁটিও না। নীরদ শহরতলি থেকে শহরে যায়, 2-1টি অফিসে চেষ্টা চরিত্র করে, বন্ধুবান্ধবের অফিসে গিয়ে 2-1 ঘন্টা আড্ডা দিয়ে কাটায়। তারপর ফিরে এসে স্ত্রীর কাছে জীবিকার জন্য এসব অদ্ভুত প্রস্তাব করে। চরকুসুমপুরের ভদ্রেরা গামছার দোকান দিয়েছে বউবাজারের মোড়ে। মন্দ থাকে না মাসে, গুটি 4-5 ছেলে মেয়ে নিয়ে আছে তো এখনো টিকে। শেখর কান্দির নবীন নন্দী ঘড়ি, ফাউন্টেন পেন, মেরামতের কাজ শিখেছে। বাঁধা কোনো দোকান নেই, কিন্তু অফিসে অফিসে ঘুরে কাজ জুটিয়ে নেয়। বলল তো বেশ 2 পয়সা থাকে। নবীন একসময় নীরদের সঙ্গে পড়ত, এর আগে মাস্টারি করেছিল দেশে। নবীন বলেছে পেন সারাতে শিখতে বেশি বিদ্যা লাগে না, সময়ও লাগে না। নীরদ যদি চায় নবীন তাকে আটঘাট সব বলে দিতে পারে। অনিমা গম্ভীর মুখে বললে, বেশ তো, পারো তো, আপত্তি কি? তারপর হঠাৎ জ্বলে ওঠে, কেন শহরে কি সব অফিস আদালত উঠে গেছে? লেখাপড়ার কাজের জন্য কি একজন লোকেরও আর দরকার নেই? খরচ যতদূর সম্ভব কমিয়ে নেওয়া যায় তা কমানো হয়েছে। কয়লা ধরাবার জন্য আগে কাঠ কিনত অনিমা, এখন নিজের হাতে ঘুটে দেয়। আগে লন্ড্রিতে সপ্তাহে সপ্তাহে কাপড় যেত, অনিমার শাড়ি, সায়া, ব্লাউজ সব আর্জেন্ট। এখন অন্যরকম ব্যবস্থা হয়েছে, 2-1টা জামা কাপড় মাত্র পাঠানো হয় লন্ড্রিতে, তাও অর্ডিনারি চার্জে। বাকি সব নিজের হাতে কেচে নেয় অনিমা। জানলার ধার দিয়ে ফেরিওয়ালারা এখনো যাতায়াত করে, মাঝে মাঝে ডাকে, মা লক্ষ্মী নেবেন না কিছু? ভালো ছিট কাপড় আছে ব্লাউজের জন্য, এমন সস্তা আর কারুর কাছে পাবেন না। অনিমা কোনো কোনো দিন শুনতে না পাওয়ার ভান করে। যেদিন চোখে চোখে চোখ পড়ে যায় এগিয়ে যায় জানলার কাছে। মধুর এসে বলে, না বাপু, আজ থাক, আমার সব আছে, যখন দরকার হবে তোমার কাছ থেকেই তো নেব। হকারকে কাগজ বন্ধ করে দিতে বলেছি নীরদ। বাইরে চায়ের দোকান থেকে কাগজ দেখে আসে। আগে দেখে কর্মখালির বিজ্ঞাপন। কলেজ স্ট্রিটের ফুটপাত থেকে বেছে বেছে পুরনো বই কেনার নেশা ছিল শখের মধ্যে।
আপাতত তা ছাড়তে হয়েছে। 2 টাকার বাজার নেমেছে 1 টাকায়, কখনো 14 আনায়, তার কমে আর পারা যায় না। কিন্তু আয় যদি না বাড়ে শুধু ব্যয় কমালে হবেটা কি? বড় রাস্তার মোড়ে বসেছে রিলিফ সেন্টার, পূর্ববঙ্গ থেকে শরণাগতদের সাহায্য কেন্দ্র। রেশন কার্ড পিছু সপ্তাহে যোগ্য চাল, ময়দা, আটা দেওয়া হয় বিনা পয়সায়। সকাল থেকে দুপুর, বিকেল থেকে রাত 8টা কিউ দিয়ে লোক দাঁড়ায়। ছোট ছোট ছেলেমেয়েরা দাঁড়াতে দাঁড়াতে শেষের দিকে থলে পেতে বসে। মেয়ে ছেলেরা একটু দূরে কার্ড হাতে করেই দাঁড়িয়ে থাকে। কারো মুখ নিচু, কারো মুখ ঘোমটায় ঢাকা। দেখা যায় কেবল হাত। শাখা পরা হাতে নতুন সাদা সাদা কার্ডগুলি মন্দ মানায় না। 2-4 জনকে চেনা চেনা মনে হয় নীরদের, কিন্তু কেউ চিনতে চায় না। তারাও না, নীরদও না। যাতায়াতের পথে আজকাল যেন এই দীর্ঘ শ্রেণীটিকে বেশি করে চোখে পড়ে নীরদের। চা খেতে খেতে একদিন স্ত্রীর কাছে তোলে এদের প্রসঙ্গ। অনিমা বলে, ওসব ছাড়া কি তোমার মুখে কথা নেই? দয়া করে থামবে, আমার গা কাঁপে। একদিন বলে, আজকাল শহরের আর কোনো কিছু বুঝি তোমার চোখে পড়ে না? এত গাড়ি, বাড়ি, সিনেমা, থিয়েটার। কিন্তু শহরে এরাও আছে, এরাও আছে। একথা মুখে উচ্চারণ না করলেও দুজনেই মনে মনে ভাবে। পাশের বাড়িতে কলেজে পড়া মেয়ে আছে একটি, কেতকী গুপ্ত। তার সঙ্গেও ভাব হয়েছিল অনিমার। একদিন দেখা গেল অনিমা সেজে গুজে তার সঙ্গে বেরুচ্ছে। বাক্স থেকে বেরিয়েছে দামি শাড়ি, ব্লাউজ, হাই হিলওয়ালা জুতোয় ফের কালি পড়েছে। মুখে পড়েছে পাউডারের পাপ। নীরদ জিজ্ঞাসা করল, ব্যাপার কি? যাচ্ছ কোথায়? অনিমা মুখ মুচকে একটু হাসল। সিনেমায়। এবার দেখতে নয় গো, পাঠ করতে। দেখো তো হিরোইনের ভূমিকায় মানাবে কিনা। কিন্তু ফিরে যখন এলো তখন সেই হাসি খুশি ভাব আর নেই অনিমার। ভারী ম্লান, ভারী শুকনো শুকনো দেখাচ্ছে মুখ। সিনেমায় নয়, একটি ছোট স্কুলে গানের মাস্টারের ইন্টারভিউয়ের জন্য গিয়েছিল অনিমা। কেতকীর জানাশোনা স্কুল, তবু হলো না। কেবল গলা থাকলেই তো হবে না, ছাত্রীদের শেখাতে হলে গ্রামার জানা চাই গানের। তবু আরেকদিন বেরোলো অনিমা। সাজসজ্জার ঘটাটা কম হলো না, কিন্তু আসবার সময় আগের দিনের মতোই লজ্জায় মুখ নিচু করে ফিরে এলো অনিমা। আজও হলো না। শ্যামবাজারে কোনো এক স্কুলে সেলাইয়ের মাস্টার চেয়েছিল, কিন্তু ঘরের কাজ চলনসই রকম মোটামুটি জানলেও সব জিনিস শেখাবার মতো বিদ্যা সেলাইতেও নেই অনিমার। সেক্রেটারি পছন্দ হয়নি। লেখাপড়ার মাস্টারি তো হবেই না, কারণ লেখাপড়া অনিমা যা শিখেছে তা নাটক, নভেল পড়ে, স্কুল কলেজে পড়ে নয়। নীরদ মাঝে মাঝে ধমক দেয়, যা খুশি তোমার করো। যেমন পরের কথা বারবার শুনে নাচবে, তেমনই বোঝো মজা। অত সস্তা নয়, অত সহজও নয়। এর নাম শহর। অনিমা একদিন বলে, আচ্ছা, নার্সগিরিতে তোমার আপত্তি আছে? নীরদ বলে, কিছু মাত্র না। পারো তো ক্ষতি কি, দেখো না চেষ্টা করে। অনিমা একটু আধটু চেষ্টা যে করেনি তা বলা ভুল। রোগ ব্যাধিতে আত্মীয় স্বজনের সেবা শুশ্রূষা করে দেশে থাকতে সে সুনাম কিনেছিল, কিন্তু সে সুনাম এখানে যথেষ্ট নয়। নার্স হতে গেলে আলাদা শিক্ষা চাই, চাই শিক্ষকের সার্টিফিকেট। কিন্তু সেই সার্টিফিকেট সংগ্রহের অর্থই কোথায়, আর সময়ই বা কই অনিমার? আরও কাটল কিছুদিন। একদিন এমনই চাকরির চেষ্টা থেকে ফিরবার পথে বাসে 2 বুড়ির সঙ্গে আলাপ হলো অনিমার। ঠিক বুড়ি নয়, আধা বয়সী। থান কাপড় পরনে, মাথায় পুরুষের মতো ছোট করে ছাঁটা চুল, বেশ শক্তপোক্ত কাঠখোট্টা ধরনের চেহারা। তবু অনিমার কাছে তারা বুড়ি ছাড়া কি? কিন্তু বুড়ি হলেও অনেক হাসি খুশি তাদের মুখ, বেশ শ্রী ছাঁদ মুখের। হাসিতে কোন মুখ না সুন্দর দেখায়। এগিয়ে এসে আলাপ করল অনিমা। তাদেরও বাড়ি মাদারীপুর অঞ্চলের ধুল গ্রামে। এখন বাসা করেছে বিশ্বাস নার্সারি লেনে। 2 বোন, মানদা, যশোদা। ব্রাহ্মণেরই মেয়ে। বোনপো আছে সঙ্গে। 2 বোনেরই বোনপো। যে বোনের ছেলে সে বোন নেই। বোনপো কোনো কাজকর্ম করে না।
কি করে চলে? অনিমা জিজ্ঞাসা করেছিল। দুজনের মধ্যে যে বড়, সে পাশে গাঁট বাঁধা এক গাদা খবরের কাগজ দেখিয়ে দিয়েছিল। পুরনো ইংরেজি কাগজ, ভাঁজ করা, নারকেলের দড়ি গাঁট বাঁধা, সেই বাঁধনের ফাঁকে ফাঁকে লন্ডনের ছবি। অনিমা জিজ্ঞেস করেছিল, এসব কি? যশোদা জবাব দিয়েছিল, এসো না, একদিন বেড়াতে আমাদের বাসায়, সব বলবো। এক দেশ থেকেই তো এসেছি, আবার এসে পড়েছিও এক জায়গায়, এসো একদিন। অনিমা গেল এবং আজ আর ব্যর্থতায় মুখ ম্লান করে ফিরে এলো না। বাসে করে কাগজের মোট বই আনতে হয় না, বাড়িতে লোক এসে দিয়ে যায় কাগজের গাঁট, নেওয়ার সময়ও সেই নেয়, টাকা পয়সার লেনদেনও তার সঙ্গেই চলে। নাম শ্রীবিলাস। যশোদা মানুদা তার সঙ্গে পরিচয় করিয়ে দিল অনিমার। বলল, ভয় কি, আমরা আছি, শিক্ষিত মেয়ে, তোমার শিখতে কতদিন লাগবে? হালচাল কায়দা কানুন জানতে কতক্ষণ লাগবে তোমার? যশোদা মানুদা এসে পানের বাটা নিয়ে বসল অনিমার ঘরে। জামা কাপড় পরে বেরুবার আগে নীরদ তাদের দিকে একবার ভ্রুকুঞ্চিত করে তাকালো। তারপর অনিমাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলল, এরা আবার জুটল কোত্থেকে? অনিমা বলল, দেশের লোক, পিসি হয় সম্পর্কে। নীরদ বলল, পিস শাশুড়িরা এখানে এবেলা আহারাদি করে যাবেন না? অনিমা হেসে ঘাড় নাড়ল। না, সে ভয় করো না, তার আগে জামাইকে তারা নিমন্ত্রণ করে খাওয়াবেন। দিন কয়েক কিছু লক্ষ্য করল না নীরদ। তারপর তার মনে হলো গোপনে গোপনে কি যেন অনিমা করে। নীরদের কাছে কিছু ভাঙে না, কিছু জিজ্ঞেস করলে এড়িয়ে যায়, আড়াল করে রাখতে চায় সব। ফেরিওয়ালার কাছ থেকে যখন জিনিসপত্র কিনত তখনও আড়াল রাখত অনিমা, অনেক কথা গোপন করে যেত। এখনো যদি তাই করতে চায়, করুক। স্ত্রীর সঙ্গে ঝগড়া করবার মতো সময় আর সামর্থ্য নেই নীরদের। 2-3 দিন বাদে তবু একদিন নীরদ জিজ্ঞাসা করল, হচ্ছে কি শুনি? অনিমা হাসল। কি আবার হবে, টেবিল ক্লথে সেই খাট গোলাপ তুলছি। এমব্রয়ডারির কাজটা স্বামীকে এবারও দেখালো অনিমা। লং ক্লথে নতুন কাপড়ে নতুন ধরনের কাজ, একদিক হয়েছে, 3 দিক বাকি। নীরদ বলল, আবার শুরু করেছ? ক্লাবের সেই বার্ষিক অধিবেশন এখনো শেষ হয়নি? অনিমা বলল, হয়েছে, এবার হবে বিশেষ অধিবেশন। বেশ। হাঁটাহাঁটি ঘোরাঘুরির ফলে নীরদের আজকাল ঘুম রাত্রে হয় বড্ড গাঢ়। বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে চোখ বুজে আসে। চোখ যখন খোলে তখন রোদ উঠে যায়, চায়ের কাপের টুংটাং আওয়াজ শোনা যায় দাওয়ায়। কিন্তু সেদিন কি একটা দুঃস্বপ্ন দেখে শেষ রাত্রে ঘুম ভেঙে গেল নীরদের। বেলে বেলে জ্যোৎস্না এসেছে ঘরে। সেই জ্যোৎস্নায় দেখা গেল বিছানায় ছেলে মেয়েরা আছে, কিন্তু অনিমা নেই। বুকটা ছ্যাত করে উঠল নীরদের। ব্যাপার কি, অনিমা গেল কোথায়? স্বপ্নে দেখেছিল একটি সুপুরুষ যুবকের সঙ্গে অনিমা জানলায় দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছে। ঘরের মধ্যে আবছা আবছা অন্ধকার। তক্তপোষ থেকে মেঝেয় নামল নীরদ। নিবু নিবু হ্যারিকেন জ্বলছে ঘরের মধ্যে। মেঝে মাদুর বিছানো, একরাশ খবরের কাগজ, কাঁচি, আঠার বাটি আর মাঝারি ধরনের একটি ঝাঁকায় কি সব সাজানো। তার পাশে মাথার তলায় হাত দিয়ে ঘুমিয়ে পড়েছে অনিমা। ফের সন্তান হবে, ঘুমটা ইদানিং তাই ওর বেড়েছে একটু বেশি। হ্যারিকেনের মৃদু আলো পড়ছে ওর মুখের আধখানায়। আলো ছায়া ঘেরা অনিমার মুখ নীরদ অনেকবার অনেক রকম ভাবে দেখেছে। এ সম্বন্ধে তাই আর কোনো কৌতূহল নেই তার। মুখের চেয়ে ঝাঁকাটাই বেশি ঔৎসুক্য জাগালো নীরদের মনে। কি আছে ঝাঁকায়? ভালো করে দেখবার জন্য ঝাঁকার সামনে নীরদ মুখ বাড়ালো। আর কিছু নয়, ঠোঙা। ঝাঁকার মধ্যে থরে থরে সাজানো ঠোঙার রাস। কোনো কোনো ঠোঙার সবটাই আগাগোড়া ছবির কাগজে তৈরি, একরঙা নয়, নানা রঙা।
চেয়ে থাকতে থাকতে নীরদের মনে হলো ঠোঙাগুলি যেমন তেমনভাবে ঝাঁকার মধ্যে ঠেসে দেওয়া হয়নি, বেশ একটা ফুলের নকশায় সাজিয়ে রাখা হয়েছে। ফুলটি অবশ্য শেষ হয়নি, কেবল শুরু হয়েছিল। কি ফুল কে জানে, নীরদ তো সব ফুল চেনে না, হয়তো কাঠগোলাপি হবে। শুনছিলেন আজকের গল্প, প্রখ্যাত সাহিত্যিক নরেন্দ্রনাথ মিত্র রচিত গল্প কাঠগোলাপ। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন।